রামধনু হরর চ্যানেলে তোমাদেরই বন্ধু, তোমাদেরই কাকু চলে এসছে গল্পের আসরে। আজ এমন এক ভয়ের গল্প বলবো। গল্পটি আমি নিয়েছি এক সত্য ঘটনা। গল্পটা শুনতে থাকো। সাঁওতাল পরগনার একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে আঁকাবাঁকা মাটির রাস্তা। আমার সাইকেলটা নিয়ে আমি সাইকেলটি চালিয়ে চলেছি সেই রাস্তা ধরে। দুপাশে আঁকাবাঁকা সেই রাস্তাটার মাঝখান দিয়ে ছুটে চলেছে কৌতূহলী ছেলে মেয়েরা। সাইকেলটির পেছন পেছন ছুটে আসছে। আমি সাইকেল চালাতে চালাতে লক্ষ্য করলাম তারা সাহেব দেখেছে কদাচিৎ। কাজেই সাহেবের বেশে আমাকে দেখতে পেয়ে তারা আনন্দে অভিনন্দন জানাচ্ছে, ছুটতে ছুটতে আসছে। ওরে সাহেব এসেছে রে, সাহেব এসেছে, দেখবি তাড়াতাড়ি করে আয়, দেখবি তাড়াতাড়ি করে আয়। স্যাটারডে ফিভার নাইট অবলম্বনে আপনারা শুনছেন আজকের গল্প ডায়েরি। শুনছেন আপনারই প্রিয় বন্ধুর কণ্ঠে। এমনি কৌতূহলের মধ্যে আমাকে ছুটতে হলো আরো প্রায় 40 মিনিট দূরে। তারপর আমার গন্তব্যস্থল কাদার গ্রাম নামে এক গ্রামের স্কুল আছে। তার ফটকে গিয়ে যখন পৌঁছলাম বেলা তখন পড়ে এসেছে, কিন্তু ঘড়িতে 4টে তখনও বাজেনি। সাঁওতালি স্কুল, বুঝলে তো। হেডমাস্টার নাম তার হাসদা। আশেপাশের লোকেরা হাসদা হেডমাস্টার বলেই তাকে চেনে। সাইকেলে টং টং শব্দ শুনে সে বাইরে বেরিয়ে এলো তড়িঘড়ি করে, আর আমাকে সাদরে অভ্যর্থনা করে বলল, আসুন স্যার আসুন। আপনি যে স্কুল পরিদর্শন করতে আসবেন এ খবর আমি আজ সকালেই পেয়ে গেছি, তাই আমরা এখনো বসে আছি আপনার অপেক্ষায়। আসুন আসুন স্যার আসুন বলে আমাকে সদল বলে জনা 6 শিক্ষক আর হাসদা আমাকে অনুসরণ করে নিয়ে গেলেন ক্লাসরুমে, হেডমাস্টার রুমে ভেতরে। তারপর একজন সাইকেলটি ভার গ্রহণ করলো। আমি হাসদার সঙ্গে সঙ্গে স্কুলের অফিস ঘরে গিয়ে উপস্থিত হলাম বটে, কিন্তু আশ্চর্য, একটা থমথমে নির্জন ভাব, যেন সারা স্কুলটাকে ছেয়ে রয়েছে। শিক্ষক এই মাত্র 5-6 জন আছে বটে, কিন্তু ছেলেরা খুব, একটা ছেলেকে তো দেখা গেল না। একটু বিস্মিত হয়ে হাসদাকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি হাসদা, তোমার স্কুলে ছেলেরা কোথায়? শিক্ষক হলেও হাসদার বয়স বেশি নয়, এই 22-23 হবে। আমার সাথে অনেক দিনের পরিচয়, তাছাড়া আমার বয়স ওর থেকে বেশি বলে ওকে আমি তুমি বলেই সম্বোধন করি। হাসদা বলল, 2-1 জন যারা এসেছিল তারা 4টে বাজবার আগেই চলে গিয়েছে। প্রথমভাবে জিজ্ঞেস করলাম, রোজই এমন হয় নাকি? এই দুর্গম জায়গায় কেউ আসে নাকি, তাই বেশ ফাঁকি দিচ্ছ কাজে? হাসদা বলল, আমাকে না স্যার, আমাকে একটা বিশেষ কারণে ঘটেছে, তাই সব বলবো আপনাকে। পাঠশালার খাতাপত্রগুলো দেখে ফেলুন, কাল না হয় আবার পাঠশালা দেখবেন। পাঠশালা কাজ শেষ করে বেরিয়ে পড়লাম। হঠাৎ আকাশের এক কোণ থেকে খানিকটা কালো মেঘ যেন সারা আকাশে ছড়িয়ে পড়ছে। আমায় যেতে হবে এই গ্রাম থেকে আরো 2 মাইল দূরে, আরো এক গ্রাম। হাসদা বলল, এখন আর ও গ্রামে যাবেন না স্যার, রাস্তাও ভালো না, তাছাড়া আকাশের অবস্থাটাও খুব খারাপ হতে চলেছে। দেখছেন না, আজ রাতটা নয় এখানেই থাকুন, কাল আবার আমার পাঠশালা দেখে
না হয় চলে যাবেন। অগত্যা তাই ঠিক করলাম। হাসদার বাড়ির দিকে রওনা হলাম। পথে হাসদা হাসলো। আপনি পাঠশালা দেখবেন খবর দিয়েছিলেন না? তা সত্ত্বেও ছেলে মেয়েগুলোকে রাখতে পারলাম না। ওদের বাড়ির লোক এসে জোর করে নিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, পাঠশালা ভেঙে দেওয়ার মতলব নাকি? না স্যার, হাসদা বলল, ভারী দুর্ঘটনা ঘটেছে আজ থেকে। মঙ্গলু কিম্ভূত ছেলেটা হঠাৎ মারা গিয়েছে। সবাই বললে ওর ওপরে ডাইনি ভর করেছিল। আমি জিজ্ঞেস করলাম, এই বিজ্ঞানের যুগে ওসব কুসংস্কার মানেন? হাসদা একটু চুপ করে থেকে বলল, না মানাই তো উচিত, কিন্তু অনেক সময় না মেনে কি আর উপায় আছে? ডাইনিরা সব কিছু করতে পারে, কখন যে কার অনিষ্ট করবে তা কেউ বলতে পারে না। আমি একটু বিরক্ত হয়ে বললাম, অনিষ্ট অনিষ্ট করবার কি আছে? সম্ভবত দেখা দিলে যাকে ডাইনি বলে সন্দেহ করছেন তার উপর নজর রাখলেই পারো, তারপর সুযোগ বুঝে ধরে ফেলো। একেবারে শক্ত নয়, হাতে নাতে ধরো। তখন তাকে হাসদা আমার কথায় বাধা দিয়ে বললে, মনে মনে সবাই ডাইনিকে ঘেন্না করলেও সামনাসামনি কেউ যেতে সাহস করে না, এমনকি গায়ের মোড়ল সুজন মাঝিও না। কেন? ডাইনিরা রাতে পথে ঘাটে ঘুরে বেড়ায়, তখন তাদের সামনে কেউ পড়লে আর রক্ষে নেই। মঙ্গলুর ছেলে নাকি অমনি কোনো এক ডাইনি নজরে পড়েছিল। তার ফলে কাল রাতে হঠাৎ বাড়ি এসে অসুস্থ হওয়ার পর আজ বিকেলেই মারা গেল। আমি ভাবলাম একে এখন বোঝাবার নিরর্থক। একটু রাগও হলো। কোথায় ছাত্রদের কুসংস্কার মুক্ত করে তুলবে, না নিজেই তাতে আত্মবিশ্বাস স্থাপন করছে। যা হোক, স্থির করলাম রাতে গল্প গুজবের মধ্যে যতটা সম্ভব মঙ্গলুর ছেলের আকস্মিক মৃত্যুর কারণ স্থির করব, আর ডাইনি সম্বন্ধে হাসদার মিথ্যে ব্যাপারটা দূর করব। নানা রকম গল্প করতে করতে অনেকটা এড়িয়ে এসেছি। পাঠশালা থেকে হাসদার বাড়ি অনেকটা তো সন্ধে হয়ে এসেছে মাঠে। সারা আকাশ কারো অন্ধকারে মেঘে ঢেকে গেছে। হাসদা হঠাৎ বলে উঠল, এতক্ষণে বোধ হয় ছেলেটার কবর দেয়া হয়ে গেল। কথাটা বলে হাসদা যেন একটু হাত পা ছাড়াতে লাগলো। আমি মনে করলাম হয়তো বৃষ্টি আসবে, সেই জন্য হাসদা তাড়াতাড়ি চলছে। পথ চলছি, গত বছরও এ গ্রামে এসেছিলাম, কিন্তু এবার একটা পার্থক্য লক্ষ্য করছি। এই সময়টা সাঁওতালদের মাদল বাজার শুরু হয়। দূর থেকে ওদের হই হুল্লোড় আওয়াজ শুনতে পাওয়া যায়। দল বেঁধে সবাই এক এক জায়গায় জমা হওয়ার জন্য গ্রামের রাস্তা দিয়ে রওনাও হয় বটে, কিন্তু আজ একটি লোকপথে দেখছি না। সব যেন নিঝুম পুরী হয়ে গেছে। হাসদার বাড়ি পৌঁছালাম। ওর বাইরে ঘরে আমার থাকবার জায়গা করে দিয়ে হাসদা বাড়ির ভেতর গেল। খানিক পরে কেরোসিনে একটা ডিবে জ্বালিয়ে হাসদা হাজির হল। আকাশে হঠাৎ চোখ ঝলসানো এক বিদ্যুতের চমক ঝলসে উঠল। সাথে সাথে ভয়ানক মেঘের ডাক শোনা গেল। কোথাও বুঝি বাজ পড়ল। এবার শুরু হলো মুষলধারে বৃষ্টি। রাতে আর শেষ হয়ে গেল। একজন বুড়ো এসে আমার বিছনা পেতে দিল, আর হাসদা শুরু করলে একটা হাতুড়ি দিয়ে জানলায় রেখ ঠুকতে। এই ছোট্টখাটো সব জানলা বন্ধ করলে যেন দম আটকে মারা যাও। আমি একটু বিরক্ত হয়ে বললাম। হাসদা আর একটু জানলার কাছে যেতে যেতে বলল, তবুও স্যার, আজ রাতটা বন্ধ থাকাই ভালো। হঠাৎ জানলার কাছ থেকে হাসদা চিৎকার করে উঠল, কি সাংঘাতিক, কি সাংঘাতিক, কি হলো, কি ব্যাপার? জিজ্ঞেস করি। হাসদা আমার কাছে এসে অতি নিচু গলায় বলল, দেখবেন স্যার, দেখবেন, আসুন আসুন তাতে। জানলার ধারে গিয়ে দাঁড়িয়ে দেখলাম একটু দূরে কিসের একটা আগুনের মধ্যে দেখা যাচ্ছে। ভালো করে সবটা দেখা যাচ্ছে। হাসদাকে বললাম, চলো বাইরে গিয়ে দেখি। স্থির করলাম ওটা যে আলেয়া। হাসদাকে ভালো করে বুঝিয়ে দেবো। হাসদা দরজা খুলে ফেললো। আমি ওর পিছু পিছু বাইরে এলাম। দরজা খুলতেই
একটা দমকা বাতাস ঘরে ঢুকে গেল। এবার বাইরে আসতে অনুভব করলাম বেশ বাতাস করছি। হাসদার বাড়ির পাশে ঝোপ থেকে কে যেন দৌড়ে বেরিয়ে গেল, বোধহয় শিয়াল। ততক্ষণে বৃষ্টি থেমে গেলেও মেয়ে একটু কম। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বিদ্যুতের ঝলক চারদিকটা আলোকিত হয়ে যাচ্ছে। তাতে যেন বহুদূর পর্যন্ত একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছিলাম। হঠাৎ আগুনের দিকে চেয়ে দেখি অনেকটা জায়গা নিয়ে ওটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। হাসদা অতি আস্তে বলল, ওটা কেন জ্বলছে জানেন স্যার? আমি বললাম, ও তো আলেয়া। মাথার ওপর দিয়ে সাঁ সাঁ শব্দে একটা বিরাট নামলা জানা পাখি উড়ে গেল। দূর থেকে কি একটা পাখি ও ও ও ও একটানা শব্দ করে যাচ্ছে। তার ওপরে মনে হলো একটা সাপ ব্যাঙ গিলে খাচ্ছে। ক্রমে ব্যাঙের গোঙানি শব্দ মিলিয়ে গেল। আলিয়া নয় স্যার, হাসদা বলল, ওইখানে মঙ্গলুর ছেলেকে কবর দেওয়া হয়েছে। আগুনের আশপাশে চারদিকে লাল হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম। হঠাৎ যা দেখলাম আজও বুঝতে পারি না কোনোদিন সেই রহস্যের কারণ জানা যাবে কিনা। লাখ লাখ করছে আগুন, তার চারধারে সরু হয়েছে উত্তাপ মুক্ত। দেখলাম প্রায় 40টি মেয়ে খোপা খুলে দিয়ে নাচ শুরু করেছে। কতটা দূর হবে হাসদা? আমি জানতে চাইলাম। প্রায় 8 মাইল। হাসদা এমন ভাবে বলল যেন সে অন্য কিছু গভীর ভাবে চিন্তা করছে। কখনো বা ওরা হাত ধরাধরি করে, কখনো বা নিচু হয়ে নাচছে, কখনো ওদের মাথা ভীষণ ভাবে দুলছে এদিক ওদিক। তার সাথে সাথে তাদের খুলে দেওয়া চুলগুলো একবার এদিক একবার ওদিক দোল খাচ্ছে, এলোমেলো ঝড়ে সুপারি গাছের পাতার মতো। নাচের তালে তালে আগুনের শিখাও যেন নাচতে শুরু করেছে। হাসদাকে জিজ্ঞেস করলাম, ওরা কারা নাচছে? অদ্ভুত নাচত। ওরাই তো ডাইনি। হাসদা সংক্ষেপে উত্তর দিল। এবার যেন আমার গা একটু ছমছম করতে লাগলো। আগুন জ্বলেই চলেছে, নাচেরও বিরাম। হাসদা বলল, মহোৎসব লেগে গিয়েছে ডাইনিতে। জোয়ান ছেলেটাকে মেরেছে কিনা। অনেকক্ষণ পরে আগুনটা ধীরে ধীরে কমতে লাগলো। দূরের মেয়েগুলোকেও স্পষ্ট দেখা যাচ্ছে না। তারও পরে আগুন যেন সম্পূর্ণ নিভে গেল। তখন সেই জায়গাটা ঘোর অন্ধকারে ভরে গেল। চলুন স্যার, বলেই হাসদা আমার হাতটা ধরে দিল। কখন যে ওরা খুব কাছে এসে দাঁড়িয়েছে খেয়াল নেই। পরদিন ঘুম ভাঙলো অনেক বেলায়। তারপর পোশাক এটে নিয়ে বেরিয়ে পড়লাম। হাসদার সাথে সাথে আসতে লাগলো। রাতে বৃষ্টি হলেও রাস্তা কাদা হয়নি। ওই অঞ্চলটা বালি মাটির জন্য রাস্তায় কাদা জমে না, মাটি শুষে না। খানিকটা রাস্তা হেঁটে আসতে আসতে হাসদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আগুন যখন জ্বলতে থাকে আর ওরকম নাচ শুরু হয়, তখন তোমরা কাছে গিয়ে দেখলেই পারো তো কারা নাচছে? সর্বনা, তাহলে কি আর রক্ষে আছে? কারো আর ফিরে আসতাম। ওই ছেলেটা তো অমনি কৌতূহলী দেখিয়েছিল। আমি বললাম, কৌতূহল? হওয়াটা কি অস্বাভাবিক? ওরা কারা যাচ্ছে তা জানা কি উচিত না? হাসদা, অত জানি না বাবা। জানো, আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ স্যার, ওরা আমাদের গায়ে বা ভিন গায়ে কোনো কোনো বাড়ি নিয়ে, কিন্তু ঠিক কোন বাড়ির কোন মেয়ে তা আমরা ধরতে পারি না। কিন্তু সে তো অনায়াসে ধরা যায়। নাচ যখন শুরু হয় তখন নিজ নিজ বাড়ি দেখলেই পারো কারা বিজনেস। আমার কথায় হাসদা যা উত্তর দিল তাতে আমি আর অবাক হয়ে গেলাম। ধরা যায় না স্যার। বাড়ির ভেতরে দেখবেন সব মেয়েই আছে, যে যা করছিল তাই করছে। ডাইনি মেয়ে বাড়ি থেকে বেরোবার সময় সবার অগোচরে নিজ দেহ থেকে হুবুও একই রকম একটা দেহ সৃষ্টি করে। এই দুটো দিয়ে একটা থাকে ফালতে। হাসদার কথা বিশ্বাস করতে ইচ্ছে হলো না, কিন্তু অবিশ্বাসী বা করি কেমন করে। কাল সেই ঘোর অন্ধকার রাতে
বিরাট আগুনের চারধারে যাদের নাচতে দেখেছিলাম তাদের তো মেয়ে মানুষ বলেই মনে হয়েছিল। তবে কি ওরা? আজও তার সমাধান করতে পারি, কারণ এই বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক যুগেও যে ভৌতিক দৃশ্য সে রাতে দেখেছিলাম তা যে আজও ভুলিনি। কেমন লাগলো এই গল্পটি? একটি সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি যিনি লিখেছিলেন তারই সৃষ্টি ডাইনি। সাঁওতাল পরগনা একটি ছোট্ট গ্রামে ঘটেছিল এই ঘটনাটি। যদি ভালো লাগে আমার প্রিয় দর্শক, প্রিয় শ্রোতাদের বলছি, অতি অবশ্যই গল্পটির স্বার্থে, আমাকে ভালোবাসার স্বার্থে একটি করে লাইক আর কমেন্টস করো। যারা সাবস্ক্রাইব করনি, আমার গল্প শোনো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। পরবর্তী গল্প শোনাবো আবার নতুন ভাবে, নতুন রূপে। আর যদি তোমাদের নোটিফিকেশনটা অফ করা থাকে, অতি অবশ্যই নোটিফিকেশনটা অন করে নাও। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।